আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে ভোটার 12 কোটি 36 লাখের বেশি। বিতর্ক এড়াতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই। সরকারের চেয়ে মানুষের শক্তি অনেক বেশি বললেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ মনে করিয়ে দেওয়া। বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে সেনাপ্রধানের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন সেনাপ্রধান। এবং বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। তাসকিন আহমেদের রেকর্ডের দিনে ঢাকা ক্যাপিটালসকে হারালো দুর্বার রাজশাহী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12 কোটি 36 লাখ 83 হাজার 512 জন। 7টি দেশে 13,151 জন প্রবাসী সহ তালিকায় নতুন যুক্ত হয়েছে 18 লাখ 33 হাজার 352 জন ভোটার। বিতর্ক নিরসনে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই হবে বলেও জানান তিনি। নাজিব বেকের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলের নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশনের কাছে তাই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা 12 কোটি 36 লাখ 83 হাজার 512 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 6 কোটি 33 লাখ 30 হাজার 103 জন। নারী ভোটার 6 কোটি 3 লাখ 52 হাজার 415 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 994 জন। গত বছরের চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে 18 লাখ 33 হাজার 352 জন। গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে 15 লক্ষ 39,946 জন বেশি ছিল। আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় 29 লক্ষ 77,688 জন। 7টি দেশ থেকে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে 40টি দেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। স্বচ্ছতার স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকার বিশুদ্ধতা নিয়ে। ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন 17 জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 2রা মার্চ। আপনারা আলোচনা করেছেন। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি অনেক বেশি। সেই শক্তিকে জাগ্রত করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সমাজসেবা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মানুষের দায়িত্ব সমাজের সেবা করা আর মন্ত্রণালয়ের কাজ হলো তা মনে করিয়ে দেওয়া। বিস্তারিত চকর মালিথার রিপোর্টে। শীতের সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন। প্রধান অতিথি শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্বোধনী বক্তৃতায় বলেন, সমাজের জন্য প্রত্যেককে কাজ করা উচিত। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সে জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, প্রতিটি মানুষকে পরস্বার্থের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ।
পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করতে বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। যে পরের স্বার্থে ব্যবসা, যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি, সে ব্যবসাতে উৎসাহিত হয় এবং এখন হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা বুঝছে, বিশেষ করে তরুণদের মধ্যে এটা আছে যে হ্যাঁ, আমি যখন ব্যবসা করব, নিজের স্বার্থে ব্যবসা করব এবং অন্যের স্বার্থে, পরের স্বার্থেও ব্যবসা করব, যেটাতে আমি যা যা দেখি হচ্ছে না, স্বাস্থ্য খাতে ঘাটতি আছে, স্বাস্থ্যের সেবা করি, শিক্ষা খাতে ঘাটতি আছে, শিক্ষা খাতে সেবা করি, সামাজিক ব্যবসা করে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সরকারি দপ্তরে তার নাম ব্যবহার করে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে আধার সরকারি পত্র বা ডিও লেটার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তথ্য উপদেষ্টা বলেছেন, সম্প্রতি নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা ও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে তার সুনাম বিনষ্ট হচ্ছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়াও আধার সরকারি পত্রে বলা হয়, রাষ্ট্র সংস্কার ও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। গত 5 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়, রাত 8:30টার দিকে ফিরোজায় প্রবেশ করেন সেনাপ্রধান। সেখানে তিনি প্রায় 40 মিনিট অতিবাহিত করেন। সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেনাপ্রধান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। খুলনার শিববাড়ি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর বৃহস্পতিবার বিকেলে হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শেখপাড়ার সমাজসেবা অফিস থেকে ফেরার পথে 20 থেকে 25 জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এতে 8 জন আহত হন, যার মধ্যে 2 জন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতরা খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি হামলার নিন্দা জানান। সোনাডাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামীকালও দেশের বেশিরভাগ অঞ্চল ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। সূর্যের দেখা না মেলা এবং তাপমাত্রা কমে তীব্র শীতে জবুথবু থাকবে পুরো দেশ। আবহাওয়া অফিস বলছে, 7 থেকে 8 জানুয়ারি উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরই 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হবে দেশ। আর মাসের মধ্য থেকে শেষ ভাগে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির দেশের বেশিরভাগ জেলার জনজীবন। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশার কারণে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা লাগতেছে, কিন্তু সকাল সকাল যাচ্ছি আমরা পড়ালেখার জন্য, একটু কষ্ট তো করতে। আমরা বয়স্ক মানুষ, খুব ঠান্ডা, আগুন ফুয়াইলেও খুব ঠান্ডা লাগে। তাও যে ঠান্ডা পড়ছে
বেলা তো আজকে সারাদিনে নাই। চাহিদার প্রেক্ষিতে আরো বেশি কম্বল এবং শীতবস্ত্র দরকার, বিশেষ করে শিশুদের জন্য এবং বৃদ্ধ মহিলাদের জন্য। আমরা সরকারের বরাবর আজকেও আরো অতিরিক্ত বরাদ্দের জন্য চাইব। দেশের মধ্যাঞ্চল ঢাকাতেও বৃহস্পতিবার দিনভর সূর্যের দেখা মেলেনি। সড়কগুলোতে যানবাহন চলেছে হেডলাইট জ্বালিয়ে। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 13.8 ডিগ্রি সেলসিয়াস। 7 অথবা 8 জানুয়ারি দেশের উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের পর তাপমাত্রা আরো কমে গিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এই কুয়াশার কারণে কিন্তু দেশের যে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছি। 2 থেকে 3টা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আর 1 থেকে 2টা তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়াচ্ছে। সূর্যের দেখা না মেলায় শীত অনুভূত হচ্ছে বেশি। পথ চলতি ও কর্মমুখী মানুষেরা সুযোগ পেলেই খানিক উষ্ণ হতে চায়ের দোকানগুলোতে ভিড় করছেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জেকে বসা শীতে স্থবির দেশের উত্তরাঞ্চলের প্রান্তিক জনপদ। এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাওয়া বিভিন্ন রোগে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। পরিস্থিতি উন্নয়নে ধরলার দুর্গম চর ফলিমারিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। এমন আয়োজনে স্বস্তি জানিয়ে সেবামূলক কার্যক্রম জারি রাখার প্রত্যাশা জানিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের মোগলহাট। শিশির সিক্ত সকালে ঘাট ছাড়ল নৌকা। গন্তব্য চর ফলিমারি। সমাজের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই জনপদ। শীতের শান্ত ধরলা ও স্নিগ্ধ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই প্রতিনিয়ত প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত প্রান্তিক মানুষ। জেকে বসা শীত আর ঠান্ডাজনিত রোগের প্রকোপে অনেকটাই অসহায় এখানকার জনজীবন। সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও উষ্ণতার বার্তা দিতে দোরগোড়ায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশে চিকিৎসা সেবা ও শীত নিবারণ সামগ্রী পেয়ে খুশি প্রান্তিক মানুষ। আমি এখানে ডাক্তার সাহেবের কাছে গেলাম, উনি আমাকে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধও দিয়েছে, বলে ইনশাল্লাহ খান ভালো হবে। তো এটা পেয়ে আমি খুবই খুশি হইলাম। আপনি পারি না, খুব সমস্যা। ঢাকার থেকে ডাক্তার আসছে, আমাকে সুন্দরভাবে ওষুধ দিচ্ছে। কোনোভাবে ভালো হয়নি। এখন কি করি, টাকা পয়সা নেই, আর চিকিৎসা করতে পারি না। পরে ব্যথার জন্য কান্দে লাগছি। পরে আপনারা আসলেন, কয়েক আমি চিকিৎসার ওষুধপাতি দিব। পরে আপনারা এই যে আজকে আসছি ওষুধ নেওয়ার জন্য, পরে আপনারা দিলেন। ওষুধপাতি নিছি, আমরা খুশি হচ্ছি। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। ওষুধ পাচ্ছি, কম্বল পাচ্ছি, আমরা খুশি। হ্যাঁ, কম্বল পাচ্ছি, আমাদের কোনো পয়সা লাগে নাই। ভালো ওষুধ পাচ্ছি, আমরা খুব খুশি হয়েছি। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। দেওয়া দেখে তো আমার মন তো খুব খুশি হয়েছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কম্বল বিতরণ হচ্ছে, ওষুধপাতি বিতরণ দিচ্ছে বিনামূল্যে। আমরা এই নিয়ে খুব খুশি। বিনা পয়সায় আপনারা চিকিৎসা এবং শীতবস্ত্র দিলেন, এজন্যই চর ফলিমারির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আর্তমানবতার সেবায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার রয়েছে বিপিএল আপডেট।
বিপিএলে দারুণ ছুটছে রংপুর রাইডার্স। টানা তৃতীয় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এককভাবে দখলে রেখেছে রাইডাররা। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে 8 উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পায় রংপুর রাইডার্স। আগে ব্যাট করে 124 রানে অল আউট হয় ফরচুন বরিশাল। সর্বোচ্চ 18 বলে 28 রান করেন অধিনায়ক তামিম ইকবাল। রংপুরের খুশদিল শাহ নেন 3টি উইকেট। জবাব দিতে নেমে শুরুতে দলীয় 15 রানের মধ্যে 2 উইকেট হারালেও সাইফ হাসান ও অ্যালেক্স হেলসের 100 রানের পার্টনারশিপে ম্যাচ ঘুরিয়ে নেয় 2017 আসরের চ্যাম্পিয়নরা। 46 বলে 62 রানে অপরাজিত থাকেন সাইফ হাসান। অ্যালেক্স হেলস নট আউট থাকেন 49 রানে। বিপিএলে পেসার তাসকিন আহমেদের রেকর্ডের দিনে তারকাখচিত ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলে প্রথমবারের মতো 19 রান খরচায় 7 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন রাজশাহীর তাসকিন। স্বীকৃত টি-20তেও এক ম্যাচে 7 উইকেট এখন পর্যন্ত সর্বোচ্চ। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিপিএলে সিজন 11 শুরুর তৃতীয় দিনে বিশ্ব রেকর্ড গড়ে তাক লাগিয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে হ্যাটট্রিক সহ নিয়েছেন 7 উইকেট। একই সঙ্গে আন্তর্জাতিক টি-20তে মালয়েশিয়ার শাজরুল ইদ্রিসের 7 উইকেটের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। সব মিলিয়ে ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি তাসকিনের। আগের 10 আসর পর্যন্ত পাকিস্তানের মোহাম্মদ আমিরের 6 উইকেট ছিল এক ম্যাচে বোলারদের সেরা স্পেল। সেই রেকর্ডও ভেঙেছেন দুর্বার রাজশাহীর এই পেসার। শেষ 2 ওভারেই তাসকিন নিয়েছেন 5 উইকেট। এমন কীর্তিতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। ভাবছি আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোলার কাছে বেশি ইচ্ছা 8 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ। সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। তাসকিনের দুর্দান্ত পারফরমেন্সের পরও ঢাকা ক্যাপিটালস 9 উইকেটে করে 174 রান। জবাবে এনামুল হক ও রায়ান বার্লের সেঞ্চুরি পার্টনারশিপে 11 বল হাতে রেখে ম্যাচ জেতে রাজশাহী। 3 উইকেটে তাদের সংগ্রহ 179 রান। 55 রানে জিম্বাবুয়ের বার্ল এবং এনামুল অপরাজিত ছিলেন 75 রানে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরে এসে আরো যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ট্রাক চাপা দিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা 14 জন বলে নিশ্চিত করেছে এফবিআই। আগে এই সংখ্যা 15 জন বলা হয়েছিল। এফবিআই আরও জানিয়েছে শামসুদ্দিন জব্বার একাই ওই হামলা চালায়, তার কোনো সহযোগী ছিল না। কয়েকশো মানুষের সাথে কথা বলে এবং জব্বারের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণের পর এফবিআই এ ব্যাপারে নিশ্চিত হয়েছে বলে জানায়। জব্বার সোমবার হিউস্টন থেকে ট্রাকটি সংগ্রহ করেন এবং সেটি চালিয়ে নিউ অরলিন্সে আসেন। এফবিআই বলেছে যাত্রাপথে তিনি অনলাইনে কিছু ভিডিও পোস্ট করেন যেখানে তিনি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ভিডিওতেই জব্বার জানান প্রথমে তিনি তার পরিবারকে আক্রমণের কথা ভেবেছিলেন, কিন্তু তা যথেষ্ট প্রভাব রাখবে না এমন চিন্তা করে সেই পরিকল্পনা থেকে সরে আসেন। এবার রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধার চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বস্তা পদ্ধতিতে আদা চাষে আগ্রহ বাড়ছে। প্রচলিত পদ্ধতির চেয়ে পদ্ধতিতে আবাদে রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম। আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সমতলের পাশাপাশি জেলার বিস্তীর্ণ চরাঞ্চলেও বস্তা পদ্ধতিতে আদা চাষ করছেন কৃষক। খুব সহজেই বাড়ির আঙিনা ও আশপাশের ছায়াযুক্ত স্থানে এর চাষ করা যায় বলে আদা চাষে আগ্রহ বাড়ছে চরের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। বস্তা আদা সহ দিয়েছে, যা ট্রেডিং দিয়েছে আমরা সেগুলো অনুযায়ী কাজ করেছি এবং এখন বর্তমানে আদা অনেক বেশি দেখা যাচ্ছে। বস্তা আদা চাষ করছি, পানি ওটা আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, উঁচা জায়গায় নিয়ে যেতে পারবো। দেখা দেখি আমরা শিখে আমরা বস্তার ভিতরে আদা গাড়ছি, হলুদ গাড়ছি। চাষিরা জানান বস্তা পদ্ধতিতে আদার ফলন বেশ ভালো, তাই উৎপাদিত আদা পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আমরা কিছু খাই আর যা আঙ্গুর সেটা আমরা বিক্রি করি। আগে বুঝি নাই, এখন আরো বুঝলাম। আর
পানি ওর ভিতর দেন লাগবো, কত সময় রোদ দেন লাগবো, ছায়া দেন লাগবো, বুঝলাম এখন আর উন্নতি বেশি হবে। বাড়ির আঙিনা ও আশপাশের ছায়াযুক্ত পতিত জমিতে আদার চাষ করায় জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। বস্তায় আদা চাষ করলে যে পচন রোগটা হয় সেটা আসলে হয় না আর কি, এবং আদার খুব ভালো উৎপাদন পাওয়া যায়। এবং আমরা আমাদের অফিস থেকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদেরকে ফ্রিতে বস্তা যে উপকরণগুলো আছে সেই বিষয়গুলো আমরা দিয়েছিলাম, আমাদের প্রকল্পের মাধ্যমে দিয়েছি। এবং এর ফলে আমাদের পুরো উপজেলায় বর্তমানে 12,000 বস্তায় এবার আদা চাষ হয়েছে। আদা চাষ করে তারা অনেক লাভ করতেছে এবং পরবর্তী সময় আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষক থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা অব্যাহত রেখেছি। চরে বস্তায় আদা চাষের পরিধি বাড়ানো গেলে আদার আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি চাষিরা লাভবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। শৈত্যপ্রবাহে তীব্র শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের। নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। শীতবস্ত্রের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। হিমেল হাওয়া আর নিম্নগামী তাপমাত্রায় স্থবিরতা নেমেছে উত্তরাঞ্চলের গাইবান্ধা ও কুড়িগ্রামের জনপদ জুড়ে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, সপ্তাহ জুড়েই এই অঞ্চলের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তীব্র শীতের নদ নদী তীরবর্তী 3 শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে বহুগুণে। ঠান্ডা কাপড় চোর নাই, বেড়া যায় না, কুয়াশার জন্য বেড়া যায় না, গরমের কাপড় চোর নাই। এই দরিদ্র মানুষের জন্য শীতের পোশাক খুব কম। প্রচন্ড ঠান্ডা, মানুষ অসহায় মানুষ দিন করে দিন খায়। এখন মানুষের কর্মকাজও নাই। বিগত দিনগুলোতে বিভিন্ন এনজিও হয়তো তাদেরকে কম্বল কিংবা সামান্য গরম কাপড় কিছু হয়তো জাম্পার টাম্পার দিত, এবারে সেটাও তারা পায়নি। গাড়ি স্টার্টিং ধরলে যাদের 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পা কাঁপাকাঁপি করে, শরীর চলে না। তারপর রাস্তার মাঝখানে সাদা দাগ দেখা যায় না, গাড়ি চালানো খুবই অসুবিধা। হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়েও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।